ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি ক্লাস 9-এর হিস্ট্রি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর কম্বাইন্ড 50 মার্কের প্রশ্নের উত্তর নিয়ে। বন্ধুরা, তোমরা ঝটপট খাতা কলম বের করে নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও, কারণ এই প্রশ্নগুলোর উত্তরই তোমাদের বাড়ি বসে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু লিখতে হবে। নভেম্বর মাসে তোমাদের স্কুল খোলার পরে এই প্রশ্নগুলো তোমাদের দেয়া হবে এবং বাড়ি বসে তার উত্তর লিখে জমা করতে হবে, আর এই উত্তরের সাপেক্ষে তোমাদের কিন্তু রেজাল্ট তৈরি হবে। তাই দেরি না করে ঝটপট তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখে নাও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি 50 মার্কের উত্তর সম্বলিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর। বন্ধুরা, তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। প্রথমে দেখে নাও 1-1 ইয়ং ইতালি, উত্তর হবে দেখো জোসেফ মাৎসিনি। খ জোসেফ মাৎসিনি 1-1 উত্তর। 1-2 সেফটি ল্যাম্প, উত্তর ঘ হামফ্রি ডেভি। 1-3 ইউটোপীয় সমাজতন্ত্র, উত্তর হবে ক সাঁ সিমো। 1-4 রক্ত ও লৌহনীতি, উত্তর হবে বিসমার্ক, গ বিসমার্ক। এবার দেখো সত্য বা মিথ্যা নির্ণয় করো। মোট 4টি আছে, এখানে 4 মার্ক। সত্য বা মিথ্যা নির্ণয় করো। 2-1 ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দ, সত্য। 2-2 শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসেবে পরিচিতি পায়, সত্য। 2-3 হিটলারের ভাষায় ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র, এটি ভুল, কারণ এই কথাটি বলেছিলেন মেটার্নিক। 2-4 এড্রিয়ানোপোলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে, সত্য। এবার সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে 4 মার্ক, 4টি আছে 4। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন, উত্তর হবে দেখো ষোড়শ লুই। 3-2 কাদিদ নামক গ্রন্থটি রচনা করেছিলেন ভলতেয়ার। 3-3 ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছিলেন অ্যাডাম স্মিথ। 3-4 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র দ্বারা ভূমিদাস প্রথার উচ্ছেদ হয়েছিল, উত্তর হবে রাশিয়াতে। তাহলে এইবার দেখে নাও, এখানে নিচে 5টি প্রশ্ন আছে, 2 করে 10 মার্ক। আর এরপরে আছে দেখো 5 দাগে 7 বা 8টি বাক্যে উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন আছে, ভালো করে দেখে নাও, 5 করে 20। আর একেবারে নিচে আছে 6 দাগে দেখো জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা, এখানে আছে 8। মোট 50 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। এবার দেখে নেওয়া যাক 2 মার্কের প্রশ্নের উত্তর। কারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন, উত্তর দেখে নাও। ফ্রান্সে প্রাক বিপ্লব সময়ে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল। 4-2 নম্বর প্রশ্ন দেখে নাও। লিজিয়ন অব অনার কি, উত্তর লিজিয়ন অব অনার হলো নেপোলিয়ন প্রবর্তিত এক বিশেষ সম্মান বা উপাধি। তিনি প্রকৃত গুণীদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার জন্য এটি চালু করেন। এবার দেখে নাও 4-3 অর্ডার ইন কাউন্সিল কি, উত্তর 1806 সালের নভেম্বরে নেপোলিয়ন বার্লিন ডিক্রি জারি করে ইউরোপ মহাদেশ থেকে ব্রিটিশ বাণিজ্য বাদ দেওয়ার চেষ্টা করেছিল। ব্রিটিশ কাউন্সিল কর্তৃক অনুমোদিত সার্বভৌমের জরুরি ক্ষমতা ব্যবহার করে কাউন্সিলে জবাব দেয়। 1807 সালের নভেম্বর এবং ডিসেম্বরের আদেশে ব্রিটিশ বাণিজ্যকে বাদ দিয়ে যে কোনো বন্দরের অবরোধ ঘোষণা করা হয়েছিল, যা অর্ডার্স ইন কাউন্সিল নামে পরিচিত ছিল। এবার দেখে নাও 4 নম্বর প্রশ্ন, 2 মার্কের উত্তর।
রিসোর্জিমেন্টো কি? উত্তর মার্ক 2। কার্বোনারি সমিতির হাত ধরে ইতালিতে জাতীয়তাবাদী জাগরণ তথা আন্দোলনের জন্ম হয়, যাকে বলা হয় রিসোর্জিমেন্টো বা পুনরুত্থান বা নবজাগরণ। এই জাগরণের মধ্য দিয়ে ইতালিবাসী তাদের অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও বীরগাথা সম্পর্কে বিশেষ অবগত হয়। 4-5 নম্বর প্রশ্ন দেখে নাও। ঘেটো কাকে বলা হতো? উত্তর ইউরোপের বিভিন্ন শহরের সংখ্যালঘু সম্প্রদায় যেমন ইহুদিরা তাদের নিরাপত্তার স্বার্থে শহরের একটি নির্দিষ্ট ঘেরা জায়গায় একসঙ্গে বসবাস করত। এই ঘেরা স্থান বা বসতিগুলিকেই বলা হতো ঘেটো। উল্লেখ্য, ঘেটো কথাটির উদ্ভব হয় ইতালির ভেনিস শহরকে কেন্দ্র করে। ইতালির ভেনিস শহরকে কেন্দ্র করে। এবার দেখে নাও পাসের 1 নম্বর প্রশ্ন, 5 মার্ক এগুলোর মান। কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন? উত্তর রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। এবার দেখো তাকে কেন মুক্তিদাতা জার বলা হয়। তার কারণ, যার দ্বিতীয় আলেকজান্ডার সিংহাসনে আরোহণ করে অনুধাবন করলেন যে রাশিয়ার পিছিয়ে পড়ার পিছনে একমাত্র ভূমিদাস প্রথা দায়ী। এজন্যে তিনি 1861 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি তিনি এক আদেশ জারি করে রাশিয়াতে যুগ যুগ ধরে চলে আসা ভূমিদাসদের দাসত্ব থেকে মুক্তি দিয়ে তাদের স্বাধীন বলে ঘোষণা করেন। 2, ভূমিদাসরা স্বাধীনভাবে জীবনযাপন করা ও সম্পত্তির অধিকার লাভ করেছিল। তাই ভূমিদাসদের কাছে তিনি মুক্তিদাতা জার নামে পরিচিত ছিলেন। এবার দেখো টিকা, পাসের 2। টিকা লেখো কোড নেপোলিয়ন। উত্তর ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার কর্মসূচির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ হল কোড নেপোলিয়ন বা আইনবিধির প্রবর্তন। তার শাসনকালের পূর্বে ফ্রান্সের নানা স্থানে নানা ধরনের বৈষম্যমূলক পরস্পর বিরোধী আইন প্রচলিত ছিল। নেপোলিয়ন সমগ্র ফ্রান্সে এক ধরনের ব্যবস্থা চালু করে। ফ্রান্সের আইন প্রবর্তনের উদ্দেশ্যে 4 জন বিশিষ্ট আইনজীবীর পরিষদ গঠন করেন। এই পরিষদের প্রচেষ্টায় দীর্ঘ 4 বছরের অক্লান্ত পরিশ্রমে আইনবিধি সংকলিত হয়, যা কোড নেপোলিয়ন নামে খ্যাত। কোড নেপোলিয়নের গুরুত্ব। 1, একই আইন প্রবর্তন। কোড নেপোলিয়নের সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন ব্যবস্থা চালু করেন। কোড নেপোলিয়নে সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন চালু করেন। ফলে ফরাসির প্রশাসন একটি সুস্থিত রূপ লাভ করে। কোড নেপোলিয়নে সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন ব্যবস্থা চালু করেন, ফলে ফরাসির প্রশাসন একটি সুস্থিত রূপ লাভ করে। 2, বিপ্লবের আদর্শকে রক্ষা। ফরাসি বিপ্লবের সময় যে সমস্ত ঘোষণা ও আইন ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল সেগুলি একটি আইন গ্রন্থে সংকলিত হয়। এইভাবে কোড নেপোলিয়ন এর বিপ্লবী আদর্শ রক্ষিত হয়েছিল। এইভাবে কোড নেপোলিয়নের প্রবর্তনে বিপ্লবী আদর্শ রক্ষিত হয়েছিল। 3, ফরাসি সমাজের বাইবেল হিসেবে স্বীকৃতি। কোড নেপোলিয়ন ফ্রান্সের বুর্জোয়া শ্রেণী অধিকাংশ মানুষকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিল। এইভাবে ফরাসি সমাজের বাইবেলে পরিণত হয়। উপসংহার। এইভাবে কোড নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন ও বিপ্লবের আদর্শগুলিকে বাস্তবায়ন করতে সচেষ্ট হয়েছিলেন। এই আইন সংহিতা কেবল ফ্রান্সেই নয়, ফ্রান্সের সীমানা ছাড়িয়ে ও ইউরোপের বিভিন্ন রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিল। এই আইনের মাধ্যমে সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না হলেও এ বিষয়ে যে আন্তরিক প্রয়াস লক্ষ্য করা গিয়েছিল তা বিশেষভাবে উল্লেখের দাবি রাখে।
5-3 হিটলারের উত্থানের পশ্চাতে কোন কারণগুলি ছিল? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই প্রজাতন্ত্র জার্মানদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। পরিস্থিতির সুযোগ নিয়ে জার্মানিতে নাৎসিবাদের জাগরণ ঘটে। হিটলারের উত্থান, অপমানজনক ভার্সাই সন্ধি। জার্মানির প্রজাতান্ত্রিক সরকার বিজয়ী মিত্রপক্ষের সঙ্গে অপমানজনক ভার্সাই সন্ধি স্বাক্ষরের বাধ্য হয়েছিল। এর ফলে জার্মান জাতির মনে হতাশার সৃষ্টি হয়। তারা ভার্সাই সন্ধিকে মনে প্রাণে মেনে নিতে পারেনি। আর্থিক সংকট, 1929 খ্রিস্টাব্দের মহামন্দার ঢেউয়ে জার্মানির আর্থিক পরিস্থিতি সংকটজনক হয়ে উঠেছিল। বেকার সমস্যা, মূল্য বৃদ্ধি জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল। হিটলার যুদ্ধবিগ্রহের মাধ্যমে কর্মসংস্থান করবে বলে আশ্বাস দিলে দেশবাসী তার দিকেই ঝুঁকে পড়ে। প্রজাতান্ত্রিক সরকারের ব্যর্থতা, প্রথম থেকেই জার্মানির প্রজাতান্ত্রিক সরকার নানা সমস্যায় জর্জরিত ছিল। সেগুলির মোকাবেলা করার মতো সঠিক দিশা এই সরকারের ছিল না। প্রজাতান্ত্রিক সরকার মিত্রপক্ষের অন্যায় দাবির কাছে নথি স্বীকার করে জার্মান জাতির মর্যাদা হানি ঘটায়। অস্থির রাজনৈতিক পরিস্থিতি, 1919 খ্রিস্টাব্দ থেকে 1928 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিতে 15টি মন্ত্রিসভা গঠিত হয়। এই রাজনৈতিক অস্থিরতার পরিপূর্ণ সুযোগ নেয় হিটলার ও তার নাৎসি দল। হিটলার জার্মানির অরাজকতার আবর্তে নাৎসিবাদের উত্থান ঘটান এবং তার জ্বালাময়ী বক্তৃতার দ্বারা জার্মানবাসীর আস্থা অর্জন করে তাদের ভাগ্য বিধাতায় অবতীর্ণ হন। তাহলে এইভাবে জার্মানিতে হিটলারের উত্থান হয়েছিল। এবার পাশের 4 নম্বর প্রশ্ন দেখে নাও, এমস টেলিগ্রাম কি? উত্তর, প্রথমে দেখে নাও পটভূমি। জার্মানির ঐক্যের অন্যতম প্রধান বাধা ছিল ফ্রান্স। বিসমার্ক ফ্রান্সকে সমস্যায় ফেরার উপায় হিসেবে স্পেনের সিংহাসন সংক্রান্ত বিষয় নিয়ে স্পেনের পার্লামেন্টের সদস্যদের প্ররোচিত করতে থাকেন। বন্ধুরা, এখানে ফ্রান্স লেখা হয়েছে, তোমরা ফ্রান্স লিখে নিও, ঠিক আছে? যাই হোক, টাইপিং মিস্টেক। ঐতিহাসিক আইখের মতে ফ্রান্সের সঙ্গে যুদ্ধ ঘটাবার ইচ্ছায় বিসমার্ক স্পেনের সমস্যা সৃষ্টি করেন। স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় ফরাসি রাষ্ট্রদূত বেনিদিতি জার্মানির রাজা প্রথম উইলিয়ামের সঙ্গে এমস নামক স্থানে সাক্ষাৎ করেন। প্রথম উইলিয়াম এমস বায়ু পরিবর্তনের জন্য কিছুদিন ছিলেন। প্রথম উইলিয়াম অত্যন্ত বিনম্র ভদ্রভাবে বেনিদিতির সঙ্গে আলোচনা করেন এবং স্পেনের সিংহাসন সংক্রান্ত ব্যাপারে তার মতামত ব্যক্ত করেন। প্রথম উইলিয়াম এমসের এই আলোচনার কথা 1870 খ্রিস্টাব্দের 13ই জুলাই টেলিগ্রাফ মারফত বিসমার্ককে জানান, যা ইতিহাসে এমস টেলিগ্রাম নামে পরিচিত। এমস টেলিগ্রামের পরিবর্তন দেখে নাও। ধুরন্ধর রাজনীতিবিদ বিসমার্ক ফ্রান্সের সঙ্গে যুদ্ধ কাঠামোর ছুতো খুঁজছিলেন। তাই পরের দিন এমস টেলিগ্রামের কিছু অংশ এমনভাবে বাদ দিয়ে সংবাদপত্র প্রকাশ করেন যা দেখে ফরাসিদের বা ফ্রান্সবাসীদের ধারণা জন্মায় ফ্রান্সের রাষ্ট্রদূত বেনেদিতি প্রাশিয়ার রাজার দ্বারা অপমানিত অপদস্থ হয়েছেন। সঙ্গে সঙ্গে ফ্রান্সে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দাবি তীব্র হয়ে ওঠে। নেপোলিয়ান ফরাসি রাষ্ট্রদূত বেনেদিতির নিকট এই খবরের সত্যতা যাচাই না করে জনমতের চাপে 1870 খ্রিস্টাব্দের 15ই জুলাই জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ছয় নম্বর প্রশ্ন, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা উল্লেখ করো। 8 মার্ক। বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য। বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্যকরণ ছিল 3 অঙ্কের নাটকের মতো।
রুদ্ধশ্বাস পরপর 3টি যুদ্ধের মাধ্যমে দ্রুত তালে এই কাজ সম্পন্ন হয়। ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্যের প্রথম পদক্ষেপ ছিল ডেনমার্কের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ। ডেনমার্কের দক্ষিণে স্লেজুইগ ও হলস্টেন নামে দুটি ডাচি জার্মানির রাজ্যসীমার মধ্যে অবস্থিত হলেও তা ডেনমার্কের অধীনে ছিল। এই দুটি প্রদেশ দখলের জন্য বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে মিলিত হয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে অনায়াসে পরাজিত করে। এরপর ভিয়েনা সন্ধি অনুসারে ডেনরাস ডাচিদ্বয়ের উপর প্রাশিয়া ও অস্ট্রিয়ার যৌথ অধিকার স্বীকার করতে বাধ্য হন। কিন্তু এলাকা দুটির ভবিষ্যৎ নিয়ে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে মতভেদ দেখা দিলে 1865 খ্রিস্টাব্দে গ্যাস্টিন চুক্তি দ্বারা একটি সাময়িক মীমাংসা হয়। স্থির হয় যে স্লেজুইক পাবে প্রাশিয়া আর হলস্টেইনের ওপর কর্তৃত্ব থাকবে অস্ট্রিয়ার। এবার দেখো স্যাডোয়ার যুদ্ধ। 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া স্লেজুইক হলস্টেইনের প্রশ্নটি কনফেডারেশনের ডায়েটের নিকট উপস্থিত করলেন। তা গ্যাস্টিনের চুক্তির বিরোধী এই অভিযোগে প্রাশিয়া হলস্টেইনে সৈন্য প্রেরণ করে। এর প্রতিবাদে অস্ট্রিয়ার নেতৃত্বে ডায়েট প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মাত্র 6 সপ্তাহকাল এই যুদ্ধ স্থায়ী হয়েছিল। 1866 খ্রিস্টাব্দে স্যাডোয়ার যুদ্ধে ব্যাটল অফ স্যাডোয়া অস্ট্রিয়া চূড়ান্তভাবে পরাজিত হয়। এর ফলে জার্মানির ওপর অস্ট্রিয়ার প্রভুত্ব চূর্ণ হল। সেডানের যুদ্ধ। স্যাডোয়ার যুদ্ধের ফলে জার্মান ঐক্য আংশিকভাবে সম্পন্ন হয়েছিল। বিসমার্ক বুঝেছিলেন যে জার্মান জাতির সম্পূর্ণ ঐক্যের পথে ফ্রান্সই প্রধান অন্তরায়। তাই ফ্রান্সকে বিচ্ছিন্ন করে ফ্রান্সের বিরুদ্ধে বিসমার্ক যুদ্ধের অজুহাত খুঁজতে থাকেন। শীঘ্রই স্পেনের সিংহাসন নিয়ে ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে এক বিবাদ উপস্থিত হয়। এই বিবাদের সূত্র ধরেই এমস টেলিগ্রামকে কেন্দ্র করে বিসমার্ক এমন অবস্থা সৃষ্টি করেন যে ফ্রান্স নিজেই প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইউরোপীয় শক্তিগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে ফ্রান্স সহজেই প্রাশিয়ার কাছে পরাজিত হতে থাকে। অবশেষে 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে ফ্রান্স সম্পূর্ণ পরাজিত হয়। ফ্রান্স 1871 খ্রিস্টাব্দে অপমানজনক শর্তে ফ্রাঙ্কফোর্টের সন্ধি মেনে নিতে বাধ্য হলো এবং এই সন্ধি অনুযায়ী ফ্রান্স মেটস দুর্গ ও আলসাস লোরেন অঞ্চল জার্মানিকে হস্তান্তর করল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।